মাঝবেরিয়া শুনতে পাচ্ছে দোয়ারবাসিনী গার্লস। দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল, তোমরা শুনতে পাচ্ছ? দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল, তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পেলে একটু হাত তুলে রেসপন্স করো। ওকে, শুনতে পাচ্ছ, ঠিক আছে। বাঁশবেড়িয়াও শুনতে পাচ্ছে, ওকে, ঠিক আছে। তো অলরেডি 15 মিনিটস লেট হয়ে গেছে, সো উইদাউট ওয়েস্টিং টাইম আমি আজকের বিষয়টা স্টার্ট করছি। আমরা আগের দিন থেকে আগের দিন আমি ক্লাস নিতে পারিনি, তার আগের দিনকে আমরা হচ্ছে গিয়ে বংশগতির অধ্যায়টি বা অংশটা শুরু করেছিলাম, বংশগতি বিষয়ক আলোচনা। সেখানে মেন্ডেলিয়ান জেনেটিক্স হচ্ছে গিয়ে আলোচনা হচ্ছিল। সেই মেন্ডেলিয়ান জেনেটিক্সের যেটা আমরা অন্যতম একটা প্রধান এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে গিয়ে এক সংকর জননের, তো আমরা হচ্ছে গিয়ে সেইটা হচ্ছে গিয়ে দেখে নেব খুব তাড়াতাড়ি। আমি স্ক্রিনটা শেয়ার করছি। হোপ ইউ অল ক্যান সি দ্য স্ক্রিন। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? বাঁশবেড়িয়া, দোয়ারবাসিনী, একটু হাত তুলে বলো স্ক্রিনটা দেখতে পেলে। হ্যাঁ, দেখতে পাচ্ছিল, ওকে, ঠিক আছে। তো গ্রেগর জোহান্স মেন্ডেল উনি বেসিক্যালি দু ধরনের এক্সপেরিমেন্ট করেছিলেন, মানে দুটো বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা, মানে উনি গবেষণাটা করেছিলেন, ওনার কাজ ছিল পুরোপুরি এক্সপেরিমেন্টগুলো। তার মধ্যে উনি হচ্ছে কি যে উদ্ভিদটি চুজ করেছিলেন, প্রাণী চুজ না করার অন্যতম প্রধান কারণ হচ্ছে একটা হতে পারে যে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম তৈরি হতে অনেক সময় লাগবে। ধরা যাক হচ্ছে কি মটর গাছের বদলে যদি উনি কচ্ছপ চুজ করতেন, ওনার এক্সপেরিমেন্টটা সফল হতো না। তার কারণ কচ্ছপ যতদিন বাঁচবে, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম তৈরি করবে, ততদিনে মানুষের আয়ু শেষ হয়ে যাবে। কারণ কচ্ছপের আয়ু হচ্ছে কি অনেক বেশি কম্পেয়ার টু মানুষ। ঠিক একই রকমভাবে অন্যান্য প্রাণী যারা দীর্ঘজীবী, সেই ধরনের প্রাণীর ওপরে যদি এই ধরনের এক্সপেরিমেন্ট করা হতো, বা এমন উদ্ভিদ চুজ করতেন যে উদ্ভিদগুলো দীর্ঘদিন বাঁচে, বা তারপরে অনেক বছর বাদে গিয়ে তারা ফুল এবং ফল দেয়, এবং সেই ফল থেকে যে দানাটা শস্য, মানে বীজটা, সেই বীজটাকে পুঁতলে আবার সেটা থেকে আবার ফল হতে অনেক বছর সময় লাগে। তাহলে উনি যদি 30 বছরের গবেষণা করতেন, আর এই যদি প্রক্রিয়াটাতে এক একটা গাছের 10 বছর করে সময় লাগতো, তাহলে হয়তো উনি খুব জোর হলে থার্ড জেনারেশন বা তিনটে প্রজন্মের ওপরেই করতে পারতেন পরীক্ষাটা, এবং সেখান থেকে উনি লিপিবদ্ধ করতে পারতেন ওনার ফাইন্ডিংস গুলো। কিন্তু সেটা হলে তো তাহলে হচ্ছে কি অনেক সমস্যার সৃষ্টি হতো। সেই কারণে উনি কি করেছিলেন, খুবই সহজভাবে উনি এমন একটা গাছ চুজ করেছিলেন যে গাছের আয়ুটা হচ্ছে গিয়ে অনেক কম, যেটাতে হচ্ছে গিয়ে দানা থেকে হচ্ছে গাছ তাড়াতাড়ি হয়, ফুল এবং ফল হয়, এবং যার মধ্যে অজস্র বিপরীতধর্মী বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে। এটা হচ্ছে গিয়ে অন্যতম আরেকটা প্রধান কারণ হচ্ছে গিয়ে মটর গাছ চুজ করার। এই সব কিছুর দিক থেকে উনি ক্রাইটেরিয়ার দিক থেকে দেখলেন যে বেস্ট হচ্ছে মটর গাছ চুজ করি, এবং মটর গাছের ওপরেই পুরো এক্সপেরিমেন্টটাকে কন্ডাক্ট করা হোক, মানে এক্সপেরিমেন্টটাকে করা হোক। তো মনোহাইব্রিড ক্রস, বা যেটাকে বাংলায় বলা হয় এক সংকর জনন, মনো মিনস ওয়ান, তো সেখান থেকে হচ্ছে গিয়ে এক সংকর জননের প্রক্রিয়া রয়েছে, আর মেন্ডেলের দ্বিসংকর জননের প্রক্রিয়া রয়েছে। এই সংকরায়ন কথাটা কি? এই সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলা হয় ইংলিশে। এই হাইব্রিডাইজেশনটা হচ্ছে খুবই সহজ। যেমন দুটো বা তার বেশি বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত, চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মধ্যে যদি যৌন জনন ঘটানো হয়, তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। মানে ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য, এখানে যেমন ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের কি দেখছো, একটা হচ্ছে লম্বা দেখছো, আর একটা হচ্ছে গিয়ে ডোয়ার্ফ বা বেঁটে বা খর্ব দেখছো। তো এটা হচ্ছে দুটো ভিন্ন, দুটোই মটর গাছ, কিন্তু এটার মানে এই নয় কি যে মটর গাছটা কিন্তু ছোট।
এই মটর গাছটার ক্যারেক্টারিস্টিক্সটাই জেনেটিক্যালি এ কিন্তু খুব বেশি লম্বা হতে পারে না। তো এটা হচ্ছে কি ডোয়ার্ফ মটর গাছ। তো এইরকম বিপরীতধর্মী দুটো বৈশিষ্ট্যের মধ্যে যখন করছে, তাহলে এক সংকর জনন কি? মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটা কি? যেখানে এক জোড়া মানে দুটো দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সাপেক্ষে দুটো জীবের মধ্যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু দুটো জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হচ্ছে, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস। এর কিছু হচ্ছে গিয়ে এবারে যে কোনো ক্রস, এবারে তার জন্য উনি কি নিয়েছিলেন? উনি প্রথমেই বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছিলেন এবং বিশুদ্ধ খর্ব মটর গাছ নিয়েছিলেন। এবার এই কোশ্চেনটা আসছে যে বিশুদ্ধ কথাটা আমি বলছি সেটার মানেটা কি? তো বেসিক্যালি বিশুদ্ধ কথাটা আসে হচ্ছে কি জিনের সাপেক্ষে। যদি যে গাছটার যে বীজটার মধ্যে যে জিনটা উপস্থিত রয়েছে, সেটার মধ্যে যে দুটো অ্যালিল রয়েছে তারা প্রত্যেকেই হচ্ছে গিয়ে লম্বার জন্য দায়ী, এবং হোমোজাইগোস কথাটা তখন হচ্ছে গিয়ে আসে, মানে সমসংকর হোমোজাইগোস। আর বেটের ক্ষেত্রেও কি স্মল টি এটাও হচ্ছে গিয়ে দুটোই খর্ব ক্যারেক্টারিস্টিক্সকে বহন করছে, মানে খর্ব চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটো অ্যালিলি হচ্ছে গিয়ে খর্বের জন্য মানে বেটের জন্য রেসপন্সিবল, ডোয়ার্ফ। ওকে, তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ। তাহলে সংকর কাকে বলা হয়? যদি একটা ক্যাপিটাল টি এর সাথে একটা যদি স্মল টি জুড়ে থাকতো, মানে একটা লম্বা হওয়ার জন্য রেসপন্সিবল আর একটা অ্যালিল হচ্ছে গিয়ে বেটে হওয়ার জন্য রেসপন্সিবল, এইটাকে বলা হতো হাইব্রিড বা হাইব্রিড প্ল্যান। যেটা হচ্ছে কি বিশুদ্ধ নয়, এটা হচ্ছে সংকর জীব, তখন বলা হতো সংকর মটর গাছ। যেমন অনেক সময় এখন তোমরা হচ্ছে কি বাজারে বা দোকানে অনেক সময় শুনতে পাবে যে হাইব্রিড মাগুরের নাম হয়তো তোমরা অনেক শুনেছো, হাইব্রিড বেগুনের কথা হয়তো শুনেছো। তো বাজার থেকে হয়তো বাবা মা এসে বা বাড়ির কেউ এসে বলছে যে হাইব্রিড বেগুন হচ্ছে গিয়ে বিক্রি হচ্ছে বা হাইব্রিড বেগুন আনা হয়েছে। তো এগুলো বেসিক্যালি কি, এমন কিছু দুটো বেগুন গাছের মধ্যে ক্রস করা হয়েছে, যার ফলে হয়তো নতুন যে বেগুনটা তৈরি হচ্ছে সেটার মধ্যে হয়তো দানা কম, বা সেটা হয়তো আকারে বড়, সেটার হয়তো প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। তো এই ধরনের। তো এক্ষেত্রে তাহলে মেন্ডেল কি করছেন, উনি এক সংকর জননের পরীক্ষাটা আমরা এবারে দেখে নেব। তাহলে উনি একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছেন এবং বিশুদ্ধ খর্ব মটর গাছ নিয়েছেন, এবং এই দুটো মটর গাছের মধ্যে উনি হচ্ছে গিয়ে কি করছেন, সংকরায়ন করাচ্ছেন। ওকে, এবারে যে কোনো উদ্ভিদ বা প্রাণীদের ক্ষেত্রে যখন একটা জেনারেশন থেকে আরেকটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম তৈরি হওয়ার দরকার পড়ে, তখন গ্যামেট তৈরি হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণীদের ক্ষেত্রে সেটা শুক্রাণু এবং ডিম্বাণু, উদ্ভিদের ক্ষেত্রে সেটা রেণু হতে পারে, সেটা রেণু। তো সেই সূত্রে হচ্ছে গিয়ে দুটো গ্যামেট তৈরি হওয়ার অত্যন্ত গুরুত্ব রয়েছে, সেটা ফুলের ক্ষেত্রে, ফলের ক্ষেত্রে, বীজের মধ্যেও সেই জিনিসটা হচ্ছে গিয়ে প্রকাশ পাচ্ছে। তাহলে এখানে গ্যামেট দুটো কি কি হবে? যদি দুটো বিশুদ্ধ ক্যাপিটাল টি থেকে থাকে, তাহলে তাদের গ্যামেটগুলো হবে ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি। আর এই গাছ থেকে যে গ্যামেটগুলো উৎপন্ন হবে সেটা হবে স্মল টি এবং স্মল টি। এইবারে এই দুটোর মধ্যে যখন ক্রস করা হচ্ছে, সংকরায়ন করা হচ্ছে, তখন একটা ক্যাপিটাল টি এর সাথে ধরে নিচ্ছি একটা স্মল টি যদি যুক্ত হয়, মিলিত হয়, তাহলে নতুন যে উদ্ভিদটা তৈরি হবে বা পরবর্তী প্রজন্ম, যেটাকে বলা হয় F1 জেনারেশন। কি বলা হয়? F1 জেনারেশন, যেটাকে বলা হয় ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, প্রথম অপত্য জনু বাংলায়। নাম্বার ওয়ান ফিলিয়াল জেনারেশন, অপত্য জনু। এটা হচ্ছে কি জনিত্রী, এটা প্যারেন্টাল, পি দিয়ে বোঝাচ্ছি জনিত্রী উদ্ভিদ। আর এখানে তৈরি হলো ফার্স্ট F1 এ একটা প্রথম অপত্য জনুর উদ্ভিদ। এবারে তোমরা যদি ভালো করে দেখো এই দুটোর যে গ্যামেট রয়েছে, ধরে নেওয়া যাক এই দুটো গ্যামেট মিলিত না হয়ে
অন্য দুটো গ্যামেট হয়তো মিলিত হয়েছে, এই টিটার সাথে এই স্মল টিটার জুড়েছে, তাহলেও কিন্তু প্রথম অপত্যজনুতে সংকর উদ্ভিদই তৈরি হবে, সংকর মটরগাছি হবে, মানে ক্যারেক্টারিস্টিক্সটা কোনটা হবে। এইবার একটা কথা আসে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য হচ্ছে এই যে সংকর উদ্ভিদটা তৈরি হলো কোন জেনারেশনে, F1 জেনারেশনে, যে বীজটা, এই মটরগুলোকে যদি মাটিতে ফেলা হয় এবং সেখান থেকে যদি গাছ হয়, তাহলে প্রশ্নটা হচ্ছে সেই গাছগুলো বেঁটে গাছ হবে না লম্বা গাছ হবে। যখন এই ধরনের সংকরার বা মিক্সিং এর কথা বলা হয়, তখন একটা ক্যারেক্টার, একটা চরিত্র সবসময় হচ্ছে কি প্রকট হতে পারে, আর একটা প্রচ্ছন্ন হতে পারে, হতে হবে। তাহলে যে প্রকট বৈশিষ্ট্যটা এই দুটোর মধ্যে থাকবে, ধরে নিচ্ছি আমরা যে লম্বাটা টলটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাহলে প্রত্যেকটা মোটর গাছে কি হবে, F1 জেনারেশনের গুলো লম্বা হবে, কিন্তু কি ধরনের লম্বা হবে, তারা সংকর লম্বা হবে, তারা লম্বা হবে কিন্তু সংকর লম্বা হবে। বাই এনি চান্স এই ক্যাপিটাল টি স্মল টিটার মধ্যে টিটা হচ্ছে গিয়ে প্রকট, কিন্তু এই ক্যাপিটাল টি স্মল টি এর মধ্যে যদি বাই চান্স স্মল টিটা প্রকট হতো, তাহলে কিন্তু মোটর গাছটা, সংকর মোটর গাছটা কিন্তু খর্ব হতো। ওকে, এটা ডিপেন্ড করছে কোনটা প্রকট হবে এবং কোনটা প্রচ্ছন্ন হবে, সেটা কিন্তু মানুষের হাতে বা উদ্ভিদের নিজের হাতেও থাকে না, এটা কিন্তু নেচার ডিসাইড করে। ওকে, মানে প্রকৃতি, প্রকৃতি ডিসাইড করে যে কোনটা প্রকট বৈশিষ্ট্য হবে এবং কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে। তাহলে এই বৈশিষ্ট্যযুক্ত দুটো উদ্ভিদ যখন তৈরি হলো, সংকর উদ্ভিদ, সংকর মটর গাছ, সেরকম দুটো মটর গাছের মধ্যে যদি আবার সংকরায়ন করা হয়, তাহলে কি তৈরি হবে, ধরে নেওয়া যাক একটা ক্যাপিটাল টি স্মল টি আর একটা মটর গাছেরও ক্যাপিটাল টি স্মল টি, তাহলে সেখান থেকে যে গ্যামেট দুটো তৈরি হবে, একটা ক্যাপিটাল টি হবে আর একটা গ্যামেট তৈরি হবে স্মল টি। এই গাছটা থেকে যে মোটরটা থেকে যে গ্যামেটটা তৈরি হবে, এটা থেকেও তৈরি হবে ক্যাপিটাল টি স্মল টি। এইবারে কোনোভাবে যদি এই ক্যাপিটাল টিটার সাথে এই নীল রঙের ক্যাপিটাল টিটা মিলিত হয়, এই দুটো গ্যামেট, তাহলে কি তৈরি করবে, উদ্ভিদটা ক্যাপিটাল টি, যেটা একদম প্যারেন্টাল জেনারেশনের ছিল, যেটা একদম বিশুদ্ধ লম্বা ক্যারেক্টার যুক্ত, চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ তৈরি হবে কোন জেনারেশনে, এটা হয়ে গেল F2 জেনারেশন বা দ্বিতীয় অপত্য জনুতে এইটা তৈরি হবে। নেক্সট কি, যদি এই ক্যাপিটাল টিটার সাথে, লম্বা বৈশিষ্ট্যটার সাথে এদিকের খর্ব বৈশিষ্ট্যটার মানে অ্যালিলটা, গ্যামেটটা যদি যুক্ত হয়, এগুলোকে বলা হয় গ্যামেট। তাহলে ক্যাপিটাল টি এর সাথে স্মল টি, এটা একটা কি তৈরি হলো, সংকর মটর গাছ তৈরি হবে। আবার কোনোভাবে এই ক্যাপিটাল টিটার সাথে যদি এই স্মল টিটা মিলিত হয়, তাহলেও ক্যাপিটাল টি স্মল টি। আর বাই এনি চান্স যদি এই স্মল টিটার সাথে এই স্মল টিটা মিলিত হয়, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা বিশুদ্ধ খর্ব মটর গাছ তৈরি হবে। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, সেকেন্ড জেনারেশনের যদি মটরগুলোকে কালেক্ট করে আবার মাটিতে পোতা হয়, মাটিতে ছড়ানো হয়, সেখান থেকে যদি গাছ হয়, তখন মেন্ডেল দেখলেন যে কিছু মটর গাছ হচ্ছে গিয়ে লম্বা হয়েছে চোখে দেখে, আর কিছু মটর গাছ হচ্ছে গিয়ে বেটে হয়েছে, খর্ব হয়েছে। কিন্তু প্রথম জেনারেশনের যখন মটর গাছগুলোকে উনি ছড়িয়েছিলেন মাটিতে, সেই মোটরগুলোকে, সেখান থেকে যতগুলো গাছ হয়েছিল প্রত্যেকটা গাছই কিন্তু হয়েছিল লম্বা।
তাহলে উনি প্রথম জেনারেশন যেটা F1 জেনারেশনে উনি দেখলেন প্রত্যেকটা মোটর গাছই হচ্ছে লম্বা হলো। F2 মোটর গাছ যখন জনুতে গেলেন, F2 সেকেন্ড জেনারেশন, দ্বিতীয় প্রজন্ম, তার মানে হিসাব অনুযায়ী এরা হচ্ছে গিয়ে দাদু ঠাকুমার বয়সী, এটা হচ্ছে গিয়ে তখন নেক্সট জেনারেশন, বাবা মা, তোমাদের জেনারেশন যেটা হচ্ছে গিয়ে এইটা। তাহলে তিনটে জেনারেশন তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ প্রজন্মকে মোটর গাছের ক্ষেত্রে। তাহলে উনি দেখলেন যে কিছু মোটর গাছ হচ্ছে গিয়ে লম্বা হলো, কিন্তু কিছু মোটর গাছ হচ্ছে গিয়ে বেঁটে হলো। তাহলে ওনার মাথায় প্রশ্নটা জাগলো, প্রথম অপত্য জনুতে কোনো বেঁটে মোটর গাছ ছিল না, তাহলে সেই চারিত্রিক বৈশিষ্ট্যটা হঠাৎ করে F2 জেনারেশনে পরবর্তী প্রজন্মের কোন একটা প্রজন্মে সেটা আবার কি করে অ্যাপিয়ার করছে, সেটা আবার কি করে ফিরে আসছে। ধরে নেওয়া যাক আমাদের চুলের গঠন কিরকম, আমাদের চোখের মণির রং কিরকম হবে, আমাদের কানের আকৃতি, গায়ের রং, দৈহিক গঠন, আমাদের উচ্চতা, অজস্র জিনিস আছে, বা আমাদের শারীরিক ভেতরে এমন অজস্র কার্যকলাপ চলছে, সেইগুলো কিরকম হবে সেটা নির্ভর করছে বাবা এবং মায়ের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো কি ধরনের রয়েছে। কিন্তু শুধুমাত্র সেটা নয়, যেমন অনেক সময় দেখা যায় যে সন্তান বা তার পরবর্তী জেনারেশনে যদি পুতি, যেটা বাংলায় বলা হতো, পরবর্তী জেনারেশনকে যদি দেখা হয় তার যে মধ্যে যে বৈশিষ্ট্যগুলো সেটা হয়তো তার বাবা মায়ের মধ্যেও নেই, তার দাদু ঠাকুমার মধ্যেও নেই, কিন্তু যে তাহলে সেই বৈশিষ্ট্যটা এলো কোথা থেকে? এরকম অনেক সময় দেখা যায় সেটা হয়তো তারও কোনো একটা পূর্বজ, তার হচ্ছে গিয়ে গ্র্যান্ড, মানে দাদু ঠাকুমারও যারা বাবা মা ছিলেন তাদের থেকে হয়তো সেই বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে এসেছে। তো এই ধরনের কিছুই অনেক ক্ষেত্রেই দেখা যায়, মানুষের ক্ষেত্রেও বা বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রেও, যে যার থেকে হয়েছে তৈরি তাদের মধ্যে ওই বৈশিষ্ট্যটা নেই, কিন্তু নতুন প্রজন্মের মধ্যে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে লক্ষ্য করা যাচ্ছে। যেমন খুব সহজ উদাহরণ যদি দেখা যায়, তোমাদের হয়তো অনেক সময় লক্ষ্য করেছে সচিন তেন্ডুলকার, আমি খুবই কমন একটা যেটা নিয়ে অনেক সময় আলোচনা করা হয়, কিন্তু সচিন তেন্ডুলকারের ছেলের হাইট যদি দেখো এবং সচিন তেন্ডুলকারের যদি হাইট দেখো, বা ইভেন সচিন তেন্ডুলকারের ওয়াইফ হচ্ছে অঞ্জলি তেন্ডুলকার, দুজনেরই হাইটকে ক্রস করে যাচ্ছে হচ্ছে গিয়ে সচিন তেন্ডুলকারের ছেলের হাইট। সচিন তেন্ডুলকারের ছেলে হচ্ছে গিয়ে দুজনের থেকে বাবা মায়ের থেকে অনেকটা বেশি লম্বা। তো এইগুলো প্রত্যেকটা কিছুটা হচ্ছে গিয়ে জেনেটিক কন্ট্রিবিউশন থাকে, এবং কিছু ক্যারেক্টারিস্টিক্স নিশ্চয়ই সেই লম্বা হওয়ার জন্য কিছু একটা জিন যেটা হচ্ছে গিয়ে কোনো সময় কোনো একটা জেনারেশনের মধ্যে ছিল, কিন্তু সচিন তেন্ডুলকার বা অঞ্জলি তেন্ডুলকার দুজনের মধ্যে হয়তো সেটা প্রচ্ছন্ন অবস্থায় ছিল, কিন্তু যখন পরের জেনারেশনে গেছে সেটা হচ্ছে কি প্রকট আকার ধারণ করেছে, তো সেই কারণে তার ছেলে হচ্ছে কি অনেকটা লম্বা। তো এই ঘটনাগুলো হচ্ছে কি দেখা যায়। তো সেখান থেকে উনি খুব সুন্দর একটা চেকার বোর্ড তৈরি করলেন। একটা হচ্ছে কি F1 জেনারেশনের জন্য চেকার বোর্ড, সেখানে কি কি গ্যামেট ছিল, সেখানে একটা বিশুদ্ধর সাথে, বিশুদ্ধর ক্যাপিটাল টি এর সাথে বিশুদ্ধ খরবর হচ্ছে গিয়ে নিষেক ঘটিয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আমরা ধরে নিচ্ছি মেল, এবং আরেকটা হচ্ছে গিয়ে ফিমেল গ্যামেট। তাহলে এদের মিশ্রণে যখন তৈরি হচ্ছে, এদের থেকে কোনটার সাথে কোনটা মিশলে, তো তখন দেখা গেল F1 জেনারেশনে প্রত্যেকটাই কি তৈরি হলো, শঙ্কর মোটর গাছ তৈরি হলো, এবং লম্বা মোটর গাছটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য হওয়ার কারণে প্রত্যেকটা মোটর গাছই হচ্ছে গিয়ে কি হয়েছিল, লম্বা মোটর গাছ হয়েছিল, কিন্তু প্রত্যেকেই বিশুদ্ধ লম্বা কেউ নয়, প্রত্যেকেই শঙ্কর লম্বা। এবং এই শঙ্কর লম্বা মোটর গাছের যখন গ্যামেট গুলোকে কালেক্ট করা হলো, সেখান থেকে যে হচ্ছে কি মোটর গাছগুলো তৈরি করা হয়েছিল, একটা ক্যাপিটাল টি স্মল টি আর একটা ক্যাপিটাল টি স্মল টি, তার একটা হচ্ছে গিয়ে মেল ওয়ান আর একটা হচ্ছে ফিমেল। তাহলে দেখা গেল এই ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল টি জুড়লে, এদিকের একটা ক্যাপিটাল টি একটা হচ্ছে গিয়ে বিশুদ্ধ লম্বা মোটর গাছ হলো, যেখানে ক্যাপিটাল টি বা
বিশুদ্ধ লম্বাটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, ক্যাপিটাল টি এর সাথে স্মল টি, এটা হচ্ছে সংকর লম্বা মটর গাছ হলো, ক্যাপিটাল টি এর সাথে স্মল টি, এটাও একটা সংকর লম্বা মটর গাছ হলো, এবং স্মল টি, এটা একটা বিশুদ্ধ খর্ব মটর গাছ হলো। সেখান থেকে দুটো শব্দ আসে, একটাকে বলা হয় জিনোটাইপ আর একটাকে বলা হয় ফিনোটাইপ। ফিনোটাইপ বৈশিষ্ট্যটা হচ্ছে যে বৈশিষ্ট্যটা আমরা চোখে দেখে নির্ধারণ করি, তার ভেতরের জেনেটিক উপাদান কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে সেটা সম্বন্ধে আমরা অবগত নই। জিনোটাইপ হচ্ছে, নাম থেকেই দেখো জিন, কি ধরনের জিন রয়েছে, কি ধরনের জিনের টাইপ রয়েছে, সেখান থেকে শব্দটা আসে হচ্ছে কি জিনোটাইপ। তাহলে চোখে যখন দেখছে তখন চোখে দেখে কি মনে হচ্ছে, যদি জিনোটাইপ দেখা হয়, ফিনোটাইপ যদি দেখা হয়, ফিনোটাইপ বৈশিষ্ট্যটা যদি দেখা হয়, কি দেখা যাচ্ছে, লম্বা কতগুলো, একটা লম্বা, দুটো লম্বা, চোখে তো দেখে লম্বাই লাগছে সব কটাকে, এবং তিনটে লম্বা। তাহলে তিনটে লম্বা হলো, এটাকে রেশিওতে দেখানো হয় ইস টু সমান, এবং 3:1, যেটা হচ্ছে গিয়ে লম্বা ভার্সেস বেঁটে মোটর গাছ, তার অনুপাতটা কত, 3:1। যদি এইরকম একটা প্রজন্ম, যেটা F2 প্রজন্মের কতগুলো উদ্ভিদ হবে, যতগুলো উদ্ভিদ, 100টা উদ্ভিদ হলে 75টা উদ্ভিদ হচ্ছে গিয়ে লম্বা হবে, 25% হচ্ছে গিয়ে 25টা উদ্ভিদ হচ্ছে গিয়ে কি হবে, মোটর গাছ হচ্ছে গিয়ে বেঁটে হবে। এটা হচ্ছে ফিনোটাইপ বৈশিষ্ট্য। যদি 200টা মোটর গাছ তৈরি হয়, ধরে নিতে পারো 150টা মোটর গাছ হচ্ছে গিয়ে কি হবে, লম্বা হবে, 50টা মোটর গাছ হচ্ছে গিয়ে বেঁটে হবে। কারণ প্রত্যেকটাই হচ্ছে রেশিওটা তাহলে কি মেনটেন হচ্ছে, 3:1 রেশিওতে দেখা যাবে হচ্ছে গিয়ে F2 জেনারেশনে কি ধরনের উদ্ভিদ হবে। আর ঠিক এটারই যদি জিনোটাইপটা দেখা হয়, জিনোটাইপটা জিনোটাইপটা দেখলে কি ধরনের দেখতে পাচ্ছি, জিনোটাইপটা যদি আমরা দেখি, জিনোটাইপের ক্ষেত্রে লম্বা, বিশুদ্ধ লম্বা একটা, সংকর লম্বা একটা, দুটো, এবং বিশুদ্ধ খর্ব একটা। তাহলে রেশিও ওয়াইজ 1:2:1, মানে জিনোটিপিক্যালি যদি দেখা হয়, আমার যদি 100টা মোটর গাছ থাকতো, তার মধ্যে F2 জেনারেশনে আমি কতগুলো পাবো, আমি 25টা মোটর গাছ পাবো যেটা হচ্ছে বিশুদ্ধ লম্বা হবে, 50টা মোটর গাছ পাবো যেটা হচ্ছে কি সংকর লম্বা হবে, আর 50টা মোটর গাছ, আর 25টা মোটর গাছ পাবো যেটা হচ্ছে গিয়ে বিশুদ্ধ খর্ব হবে। দেখো এই তিনটাকে যদি যোগ করো 100 হয়ে যাবে। তাহলে 100টা মোটর গাছের মধ্যে 25টা হচ্ছে বিশুদ্ধ লম্বা, 50টা হচ্ছে সংকর লম্বা, আর 25টা হচ্ছে গিয়ে বিশুদ্ধ খর্ব। এটা হচ্ছে গিয়ে গেল জিনোটাইপ অনুযায়ী জৈনোটাইপ রেশিও। তাহলে আরেকটা ফিনোটাইপ খালি চোখে দেখে কি মনে হবে, খালি চোখে দেখলে মনে হবে যে এই 25টাও লম্বা, এই 50টা মোটর গাছও লম্বা, তাহলে টোটাল কতগুলো, 75টা মোটর গাছ, 100টার মধ্যে 75টা মোটর গাছ লম্বা, আর 25টা মোটর গাছ হচ্ছে গিয়ে খর্ব। এর রেশিওটা যদি করো দেখতে পাবে সবসময় 3:1 এই রেশিওটা। সেই কারণে কি বলা হচ্ছে, দুটো শব্দ, একটাকে বলা হচ্ছে ফিনোটাইপ আর একটাকে হচ্ছে গিয়ে বলা হচ্ছে জিনোটাইপ। তাহলে এই
জিনোটাইপ ব্যাপারটা হচ্ছে জীবের যে বেসিক্যালি জিন বিন্যাস, জিনের যে বিন্যাসটা রয়েছে সেটা হচ্ছে জিনোটাইপ, যেটা হচ্ছে আভ্যন্তরীণ, সেটা খালি চোখে দেখা যাবে না যে তার ভেতরে কি ধরনের জিনোটাইপ রয়েছে, যতক্ষণ না পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা করলে জানা যাবে ল্যাবেতে নিয়ে গিয়ে স্যাম্পল নিয়ে। কিন্তু ফিনোটাইপটা আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে বাহ্যিক বৈশিষ্ট্যটা, ফিনোটাইপটা পুরোপুরি, ফিনোটাইপটা হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্যটা অনুযায়ী যখন আমরা কোন একটা কিছুকে ক্লাসিফাই করছি, সেটাকে যখন হচ্ছে গিয়ে শ্রেণীবিভাগ করছি বলতে পারো, সেটা হচ্ছে গিয়ে পুরোপুরি ফিনোটাইপ। ওকে, ফিনোটাইপ বৈশিষ্ট্য এটা হচ্ছে গিয়ে মেন্ডেলের এক সংকর জনন। তার মানে এখান থেকে উনি হচ্ছে গিয়ে বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছচ্ছেন। সেই সিদ্ধান্তটা হচ্ছে গিয়ে খুব সহজভাবেই তোমরাও দেখতে পাচ্ছ যে একটা জনু থেকে আরেকটা জনুতে যখন ক্যারেক্টার যাচ্ছে, প্রথম অপত্য জনু হোক বা দ্বিতীয় অপত্য জনুতে, কোনো একটা জেনারেশনে কোনো একটা বৈশিষ্ট্যর কিন্তু অবলুপ্তি ঘটছে না সম্পূর্ণভাবে, সেটা কিন্তু আবার হচ্ছে গিয়ে ফেরত আসতে পারে। এইগুলো নিয়ে আমরা ডিটেল হচ্ছে কি নেক্সট দিনে আলোচনা করব। আর সেকেন্ড দ্বিসংকর জননের পরীক্ষাটা আলোচনা করে আমরা হচ্ছে গিয়ে মেন্ডেলের তত্ত্বগুলো হচ্ছে গিয়ে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স ইউ ক্যান আস্ক, আদারওয়াইজ ইউ ক্যান লিভ। ওকে, নেক্সট দিনকে আমরা মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।